মানে একটা হ্যাঁ, ওই জি, বলেন বলেন পেপার, বলেন। ওই যে পেপার গুলো আপনার মানে দিন শেষে যে স্লাইড বা পেপার গুলো ওইগুলো কি মেইলে দেওয়া যায় মেইলে আমাদের দেওয়া মেইলে? যায়, যদি এরকম আর্জেন্ট কারো দরকার হয় জানান, মেইল নাম্বারটা দিয়ে রাখেন, যদি এরকম দরকার হয় অসুবিধা নাই, একটু সময় লাগতে পারে বাট আমরা মেইলে পাঠাই দেবো। আর দুই একটা করে পাঠাইলে সমস্যা নাই, যদি ওর বেশি ফাইল হয়ে যায় তখন আপনার একসাথে যাবে না। আর ওইটা আচ্ছা ওইটা বেশি মেইলে দেওয়া তো এটা আসলে সবার জন্যই প্রবলেম, কিরকম আপনার ক্যাপাসিটি থাকে তো মেইলে, তো যেমন জিমেলে আমি বুঝতে ইয়াহুতে পারছি না, সমস্যা হয়। বুঝতে পারছি না। তাহলে আমি এটা কোথায় গেলে আমি সবগুলো পাবো যে কটা আপনি এই হোয়াটসঅ্যাপে ব্যাচের যে? আমাকে ইয়া করেন, টেক্সট করে রাখেন, আমরা যদি দরকার হয়। আচ্ছা ওই যে আচ্ছা অনেকে, আচ্ছা ওই শাওমি দিয়ে জয়েন করছে কে জানো না, ওইটা আপনারা নামটা লিখে রাখেন, কারণ আননোন গুলো তো, আননোন কাউকে আমরা তো সাধারণত রাখি না অবশ্য। হইতে পারে কেউ ফ্রি ক্লাসে জয়েন করতে পারে, সেটা করলে অসুবিধা নেই, বলে জয়েন করতে পারে, এই সমস্যা নেই। আচ্ছা বাট ভাইয়া, হ্যাঁ, বলেন বলেন। ওই ক্লাস লেকচার গুলো তো ইউটিউব চ্যানেলে আছে। ওইটা পুরাতন আছে, নতুন গুলো বেশি নাই, তারপরেও ওইটা আসলে আমরা নতুন গুলো দেই না, কারণটা হলো আচ্ছা যদি ভাইয়া সবগুলো একটা দিয়ে কথা, দিই তাহলে আবার জয়েন করে না কেউ। না না, এখন আমি তো 4 নাম্বার ক্লাস থেকে শুরু করছিলাম, সো আচ্ছা সেই এক। ক্ষেত্রে আপনি সাপোর্ট পাবেন, অসুবিধা, আপনি জানান টেক্সট দিয়ে রাখেন। ওকে, আচ্ছা, শিওর। ঠিক আছে, হুম। টেক্সট দিয়ে রাখেন ওরকম হলে। মানে আমার পাওয়ার পয়েন্ট আছে, বাট একটু অডিওটা হুম, হলে হুম, আমার জন্য সুবিধা হতো। অসুবিধা নেই, অসুবিধা ওটা ওটা। আরেকটা জিনিস হলো, আপনারা এই ক্লাসগুলো ম্যাক্সিমামই আপনি ইউটিউবে পাবেন একবার ফুল ক্লাস। তাহলে প্রিভিয়াসটা নতুনটার মধ্যে একটু কিন্তু ডিফারেন্স আছে। কিন্তু সবগুলো পাবেন না, সবগুলো আমার পাবেন এক না। দুই তিনটা দরকার, তাহলে ওইটা আমি আপনি একটু আপনি হোয়াটসঅ্যাপ আমাকে করে দিচ্ছি। আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট দেন। আর ওয়েব ক্যাম ও, গুলো কিন্তু মাঝে মাঝে অন করতে হবে, একবার টোটাল অফ করে রাখলে কিন্তু হবে না ক্লাসে। শিওর শিওর শিওর। ঠিক আছে, তা স্যার শুরু করে দিব মনে হয় এখনই, আমি একটু স্যারের ইয়া করে দিই, পোস্ট করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি মনির ভাই। স্যার, আগামীকাল তো আর আমার ক্লাস হচ্ছে না, তাই তো? আগামীকালকে স্যার ওই যে ইউসুফ হারুন স্যার নিবে। আচ্ছা, তাহলে এইভাবে কি প্রত্যেক সপ্তাহে ফ্রাইডে তো আমার ক্লাস, এই তো এটা নাকি? এটা দেখি, এখন প্রবলেম হলো আপনি অ্যাভেলেবল কবে, আর ওই ইউসুফ হারুন স্যারের সাথে একটু আলাপ করবো মানে আপনার, হুম, আমার মনে হয় আপাতত চলতে পারে। দুইজনের আচ্ছা সাথে আমি আলাপ করে কোঅর্ডিনেশন করবো, অসুবিধা নেই। আর আমাদের কিছু সেশন আমরা সোমবারে বুধবারে নিতে পারি, যদি আমাদের স্টুডেন্টদের মধ্যে সমস্যা না হয়, কারণ শনি আর শুক্র বাদেও রাত 10টায় তো, এটা অনেক সময় যদি এমন হয় যে পার্টিসিপেন্টরা ওই সময় ফ্রি থাকবে, আমরা মনে হয় ওইটাও কন্টিনিউ করতে পারি, প্রতিদিন না কারণ হলে। সপ্তাহে দুটো করে ক্লাস দিলে যেটা হয় আর কি, কারণ মানে ক্লাসগুলোর ক্ষেত্রে একটা কনসিস্টেন্সি থাকে, কারণ হচ্ছে এক সপ্তাহে একটা ক্লাস দিলে অনেক সময় দেখা গেল যে আপনার হুম, ওনারা অনেক সময় অনেক কিছু মানে হারিয়ে যাবে আর কি। হুম, হুম, যেটা পরপর বা একটু একদিন দুই দিনের গ্যাপে পরপর দুটো ক্লাস হলে ওনাদের জন্য সুবিধা আর কি। হুম। তো এই কারণে আমি বলতেছিলাম, যেমন ধরেন এখন তো ক্লাসগুলো খুব বেসিক, আজকের ক্লাসটাও খুব বেসিক, কিন্তু আফটার 6 7 চ্যাপ্টার থেকে কিন্তু 7 থেকে ধরেন 14, এই 7 8টা চ্যাপ্টার কিন্তু দুটো দুটো করে হলে ওনাদের জন্য ভালো হবে। আদারওয়াইজ দেখ, কারণ একটার সাথে একটা খুব কানেক্টেড। তো দেখা গেলো এক সপ্তাহ পর হইলো, দেখা গেলো অনেকেই ব্যস্ত হয়ে গেল, চিন্তা করলো একটা মাত্র লেকচারে পড়বো, একটু এই পড়ি, একটু পড়ছি, এই দেখা গেলো আর পড়াই হইলো না জিনিসটা। তো এই স্যার, কারণে কনসিস্টেন্সির জন্য বাস্তব। আপনার একটু সপ্তাহে দুটো ক্লাস যদি ওনারা পারে আর কি, যদি ওনাদের ক্ষেত্রে সুবিধা হয় আর কি। আর ওনাদের অসুবিধা হলে তো আর কোনো কিছু সম্ভব না আর কি। আমার আমার মনে হয় যে সমস্যা হবে না, তারপরেও আমরা লিস্ট আরেকটা ক্লাস দেওয়া দরকার সাপ্লাই চেইনের উপরে। হুম, হুম, আর অ্যাকাউন্টিং এর উপরও ইয়া করতে পারি আমরা। দেখি আমরা আমরা একটু টেক্সট করবো না গ্রুপে, যদি ইভেন আপনারা ক্লাসের মধ্যেও বলতে পারেন, যদি মানে এডিশনাল ক্লাস আমরা যদি সপ্তাহে 3 দিন 4 দিনও নেই, আপনাদের কোনো বড় প্রবলেম হবে কিনা একটু জানায়েন আপনারা। বিভিন্ন জনের বিভিন্ন মতামত দিবে, অসুবিধা নেই, বাট আমরা যদি মনে করি ম্যাক্সিমামেরই প্রবলেম নাই, তাইলে এটা আমরা করবো। যেমন ওনারা যদি রাজি থাকে আমি শনি মানে রোববারও নিতে পারি, বা যদি রবিবার যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনার ধরেন সোমবার বা বুধবার হতে পারে। তবে আর যদি 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 মনে করেন যে রোববারে সমস্যা না হয় তাহলে রোববার আমি অ্যাড করে দিতে পারবো, মানে যেখানে আমাদের সুবিধা হয় রোববারটা আর কি। একটু টাফ হবে কেন, অফিস ডে তো, মানে শনিবার বন্ধ হঠাৎ করে, রোববারে একটু প্রেসার পড়ে, অর্থাৎ অফিস থেকে অনেকেই লেট করে অফিস আসে। আচ্ছা, সালামু আলাইকুম স্যার, আমার মনে হয় সোমবারে করলে বেটার হয়। সোমবার, আচ্ছা, সোমবারে এটা একটু, মাথায় রাখি, হ্যাঁ হ্যাঁ। আমরা মাথায় রাখি, স্যারের সাথে আলাপ করবো।
একদিন নিয়ে দেখি, অসুবিধা কি, নেক্সট উইকে সোমবারে আমরা একটা সেশন নেই, বা যেটা এখন রানিং, যেটা উইক আসতেছে এই যে 2 দিন পরেই, এটাও যদি এমন হয় একদিন নেওয়ার পরে দেখি কি রকম হয়। যদি সমস্যা হয় তাহলে আমরা আবার চেঞ্জ করতে পারবো, অসুবিধা নেই। কিন্তু শুক্র শনিবার শিডিউল থাকুক, আর এক্সট্রা আচ্ছা ঠিক আছে, ডে তাহলে বাড়াইলে এই সপ্তাহে কি সোমবার সোমবার কি ক্লাস থাকবে কিনা মনির ভাই? সোমবারে ক্লাস থাকতে পারে, তা এই সপ্তাহে। আচ্ছা, আপনার হুম সমস্যা হুম হলে আপনারা বলেন কি করবো, আমরা সোমবার একটা সেশন নেই নাকি বইয়ের সাপ্লাই চেনের উপরে। স্যার নেই স্যার। ওকে, আমার মনে হয় মেজর থাকলে একটু জানান, আমাকে টেক্সট করে জানান বেশি প্রবলেম হইলে। আর যদি না জানান তাহলে ধরে নিব, সমস্যা নেই, তাহলে সোমবারে কনফার্ম কিন্তু। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের মনে হয় এখানে আমরা একটা ক্লাসটা জিনিস শুরু। আপনাদেরকে বলে রাখি, জি। আমাদের এই প্ল্যাটফর্মে একমাত্র জায়গা যেখানে আশরাফ হারুন স্যারও জানে আনলিমিটেড ক্লাস পাবেন এই সাপ্লাই চেনের উপরে, বিজনেস বা অ্যাকাউন্টস ফাইন্যান্সের উপরে। আপনার কোনো রকম কারো কাছে কোনো এডিশনাল চার্জ করা হবে না কোনোদিন। এটা আপনারা পাবেন যতদিন আল্লাহ পাক আমাদের জীবিত রাখছে। অর্থাৎ আপনাদের কিন্তু ভালোভাবে শেখানোটা এবং আপনাদের ভালোভাবে প্রিপেয়ার্ড হওয়াটা জরুরি। শুধুমাত্র একদম নাম নাম আসতে কয়েকটা ক্লাস করেই একটা সার্টিফিকেট, এইটা আসলে দিয়ে কেরিয়ার ভালো হয় না। আপনাকে একটা জিনিসের উপরে ভালো ধারণা আসতে হবে, যেখানে আপনি ডিসিশন মেক করতে পারেন, যেখানে আপনি আসলে একটা কোম্পানিতে হোক নিজের বিজনেসে কন্ট্রিবিউট করতে পারেন। কথা বলছেন, কারণ এখন তো চ্যালেঞ্জ খুব বেশি, তো আপনাকে খুব বেশি আপডেটেড থাকতে হয়। এই জন্য আমাদের এখানে এই যে আজকের ক্লাসে 2-1 জন আছে, ধরেন আজকে থেকে 2 বছর আগে কোয়ালিফাই হয়েছে, তারাও ওই ফ্রি ক্লাসগুলোতে জয়েন করে, মাঝে মাঝে জয়েন করে, 2-1 জন থাকি। কারণটা হলো আমাদের এখানে ফ্রি সেশন, অনেক সময় আছে 5-7 জন 10 জন জয়েন করে। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা ক্লাসগুলো তো করবেনই, আর আমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো এক্সট্রা ক্লাস আছে ওইগুলো একটু দেখে নিন। আর যেহেতু এখন সবাই সিনিয়র এবং ব্যস্ত, তো এই জন্য একটু ওই স্যারের ক্লাসগুলো একটু বেশি দরকার, যেহেতু এক্সাম্পল গুলো খুব স্যার প্র্যাকটিক্যাল ইয়াতে আলোচনা করে, তো থিমের উপরে। তো যাই হোক, তো আপনারা মনোযোগ দিয়ে করেন, আর ক্লাসে কিন্তু মাঝে মাঝে একটু ওয়েলকাম অন রাখবেন। একদম সবাই যদি অফ করে রাখেন তাহলে বোঝা যায় না আসলে কে শুনতেছে বা কে নাই বা আছে, বা কেউ ঘুমায় রইলো। এই পরীক্ষা খারাপ করলে তখন দেখো, আমরা যদি এইগুলোকে টেস্ট করি যে আসলে ক্লাস করলো কিনা, হঠাৎ ফেল করলো কিনা, যদি দেখা যায় আপনার সবসময় অফ ছিল, তাহলে কিন্তু এটা মাইনাস মার্কিং চলে আসে। তো ঠিক আছে, তাইলে স্যার কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন ইন দ্য সাপ্লাই চেন। এটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার 5। তো আমরা যদি একটু দেখি এখানে কিছু আউটলাইন, যেটা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই থাকে। তো আমরা যদি প্রথম যে স্লাইডটা আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনস। তো এখন যদি আপনারা খেয়াল করে দেখেন যে আমরা গত 4টা ক্লাসে যে আলোচনা করেছি, আলোচনার প্রেক্ষাপটে আমরা কিন্তু একটা বিষয় সম্পর্কে সবাই জেনেছি। কি জেনেছি? যে সাপ্লাই চেন নেটওয়ার্ক আপনার কি হবে, ইউ হ্যাভ টু অপশনস, টু স্ট্র্যাটেজি। একটা হচ্ছে আইদার আপনি রেসপন্সিভ সাপ্লাই চেন ডিজাইন করবেন, অথবা আপনি কি হবেন, আপনি ইফিশিয়েন্ট সাপ্লাই চেন ডিজাইন করবেন। যদি রেসপন্সিভ সাপ্লাই চেন আপনি ডিজাইন করে থাকেন, দ্যাট মিনস দ্যাট যে আপনি যে সাপ্লাই চেনটা ডিজাইন করছেন এটা রেসপন্সিভ, দ্যাট মিনস আপনার টাকা পয়সা বেশি যাচ্ছে, কিন্তু কিন্তু আপনার ফ্যাসিলিটি, আপনার যে সুযোগ সুবিধা কাস্টমারকে বেশি দিচ্ছেন। আর ইফিশিয়েন্ট তার মানে হচ্ছে আপনি অ্যাট এনি কস্ট চেষ্টা করবেন কিভাবে কত কম খরচে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায়। তো এখন যেমন এখানে খেয়াল করে দেখেন, এখানে এই যে আপনি নেটওয়ার্ক ডিজাইন যখন করবেন তখন আপনি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার 4টা ডিসিশন খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফ্যাসিলিটির রোল। তো এখন ফ্যাসিলিটির রোলের কথা যদি চিন্তা করেন, এখন ফ্যাসিলিটি ফ্যাসিলিটি বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু সেকেন্ড ক্লাসে বলেছিলাম, আপনাদের মনে আছে কি জানি না, ফ্যাসিলিটি হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে কি আপনার আপনার প্রোডাকশন ফ্যাসিলিটি, একটা হচ্ছে স্টোরেজ ফ্যাসিলিটি। এখন মনে করেন আপনার যদি পুরো বাংলাদেশে 65টা জেলায় 65টা ফ্যাক্টরি থাকে, 65টা জেলায় 65টা ওয়্যার হাউস এবং 65টা ডিস্ট্রিবিউশন সেন্টার থাকে, তাহলে কাস্টমার কি খুব দ্রুত প্রোডাক্ট পাবে না ভাই? জি স্যার। এই কাস্টমার কি খুব দ্রুত প্রোডাক্ট পাবে না ভাই? 65টা জেলায় 65টা ফ্যাক্টরি, 65টা ওয়্যার হাউস, 65টা ডিস্ট্রিবিউশন সেন্টার, জি স্যার। তাহলে কাস্টমার কি দ্রুত পাবে না সেবাটা? দ্রুত জি পাবে। জি স্যার। তো কিন্তু এক্ষেত্রে তার মানে আপনি কি হচ্ছেন, আপনি কি রেসপন্সিভ নাকি ইফিশিয়েন্ট সাপ্লাই চেইন ডিজাইন করছেন? রেসপন্সিভ। রেসপন্সিভ। আবার যদি আপনি চিন্তা করেন না, আপনার একটু আপনি বাজেট বা ইকোনমি চিন্তা ভাবনা করছেন, আপনার পুরো বাংলাদেশে আপনার 65টা জেলা, 65টা না, আপনি 8টা বিভাগে 8টা ফ্যাক্টরি করেছেন। আর ওই যে ওয়্যার হাউস হচ্ছে ওই যে আপনার 8টা বিভাগে 8টা ওয়্যার হাউস, আর ডিস্ট্রিবিউশন সেন্টারও আপনি 8টা বিভাগে 8টা। তাহলে এই ক্ষেত্রে মনে করেন আপনার চিটাগাং বিভাগের আপনার ওয়্যার হাউসটা কোথায়? চিটাগাংয়ে। তো চিটাগাং থেকে যখন আপনি কক্সবাজার, সেন্ট মার্টিন, ফেনী, বা আপনি ধরেন এই যে নোয়াখালী, এইসব জায়গায় যখন প্রোডাক্টটা পাঠাবেন, কি দেরি হবে না? কি বিলম্ব হবে না ভাইরা?
হ্যাঁ জি তাহলে তার মানে এই যে আপনি যে রোলটা বা এই যে আপনি সিদ্ধান্তটা নিলেন নেটওয়ার্ক ডিজাইন করার ক্ষেত্রে, এই ডিসিশনটাকে আমরা কি বলবো? আপনার কি এফিশিয়েন্ট সাপ্লাই চেইন ডিজাইন করছেন নাকি রেসপন্সিভ? এফিশিয়েন্ট হবে স্যার। efficient। আচ্ছা, এরপর দেখেন ফ্যাসিলিটি লোকেশন, হোয়ার শুড ফ্যাসিলিটিস বি লোকেটেড। এখন মনে করেন এই যে লোকেশনটা কেন ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি একটা দোকান দিয়েছেন কোথায়? একেবারে মনে করেন আপনার ফার্ম গেট, বা আপনি আরেকটু সহজ করে বলি, আপনি একটা দোকান দিয়েছেন কোথায়? আপনার লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি, লোকেশনটা কোথায়? যমুনা ফিউচার পার্কে। আরেকজন একটা দোকান দিয়েছে, তার লোকেশনটা কোথায়? ধরেন মিরপুর 12 নম্বর। তাহলে কোন লোকেশনটা কাস্টমারদের জন্য সবচেয়ে বেশি কমিউনিকেশন হাব বা সবচেয়ে বেশি স্ট্রং হবে কমিউনিকেশনটা? বসুন্ধরাতে। বসুন্ধরা সিটি বা ধরেন জি। যমুনা ফিউচার পার্ক। কিন্তু এখন আপনি যদি ভাই মিরপুর 12 নম্বরে একটা দোকান নেন আর বসুন্ধরা সিটিতে একটা দোকান নেন, দুইটা খরচ কি সেম হবে ভাই? না স্যার, যমুনাতে তাহলে অনেক বেশি এখানেই দাম। বোঝা যাচ্ছে যে আপনি রেসপন্সিভ হচ্ছেন নাকি আপনি এফিশিয়েন্ট হচ্ছেন। ক্যাপাসিটি অ্যালোকেশন, হাউ মাচ ক্যাপাসিটি অ্যাট ইচ ফ্যাসিলিটি। এই যে আপনার প্রত্যেকটা ফ্যাক্টরির কথা বললাম, আপনার ওয়্যার হাউসের কথা বললাম, আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার, আপনার ওয়্যার হাউস বলেন আর ফ্যাক্টরি বলেন, আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কত হবে? ধরেন আপনার প্রোডাকশন ক্যাপাসিটি 65টা জেলায় যদি আপনার ফ্যাক্টরি থাকে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি আপনি 1 লাখ প্রোডাক্ট তৈরি করেন, তাহলে 65টা জেলায় আপনার 65টা ফ্যাক্টরিতে আপনার কত লক্ষ প্রোডাক্ট তৈরি করতে পারবেন ভাই? 65 লক্ষ পার মান্থ। এবং আপনার যদি প্রত্যেকটা ওয়্যার হাউস ক্যাপাসিটি থাকে আপনার 1 লক্ষ করে, তার মানে 65টা জেলায় আপনি 65 লক্ষ প্রোডাক্ট আপনি কি করতে পারবেন? স্টোর করতে পারবেন। আবার আপনার যদি চিন্তা করেন মাত্র 8টা বিভাগ, 8টা ফ্যাক্টরি, 8টা ওয়্যার হাউস, তাহলে ওয়্যার হাউসের ক্যাপাসিটি যদি হয় 1 লক্ষ, তাহলে আপনি কি 8 লক্ষ বেশি প্রোডাক্ট ওয়্যার হাউস বা আপনি স্টোর করতে পারবেন ভাই? জি না স্যার। তাহলে এখন এই যে ক্যাপাসিটি অ্যালোকেশন, এটার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনি কি রেসপন্সিভ হবেন নাকি আপনি এফিশিয়েন্ট হবেন। আপনি নিজে চিন্তা করেন, আপনার মহল্লার একটা একটা ডিসপেন্সারি আর লার্জ ফার্মার একটা ডিসপেন্সারি, দুটো সাইজ কি সেম? জি না স্যার। না লার্জ স্যার, ফার্মাতে আপনি যে পরিমাণ ওষুধ পাওয়া যায়, আপনার মহল্লার ফার্মেসি থেকে সে পরিমাণ ওষুধ পাওয়া যায়? না। জি না। লার্জ ফার্মাতে আপনি যখন যান দেখবেন পুরো এসি রুম, আপনার 8-10 জন কর্মচারী সবসময় কাজ করতেছে। এবং নট অনলি মেডিসিন, রাদার দেন মেডিসিন, আপনার ডায়াপার বলেন, বাচ্চাদের ফুডস বলেন, বড়দের খাবার বলেন, কি সবগুলো আইটেম এখানে পাওয়া যাচ্ছে না ভাইরা? জি। আর আপনার মহল্লার দোকানটাতে দেখবেন যিনি মালিক উনি দোকানদার, বড় জোর হয়তো ওনার সাথে একজন অতিরিক্ত থাকতে পারে। এবং দেখবেন ওষুধের কিন্তু একেবারে বেসিক কিছু ওষুধ যেটা একেবারে না হলেই নয়, যেটা নিত্য প্রয়োজনীয়, ওগুলোই বেশি। আর বিদেশি ওষুধ, এই যে খাবার টাবার, এগুলো তো অসম্ভব চিন্তা ভাবনা। এবং ওখানে এসিও পর্যন্ত নেই। তাহলে এখন এই যে ক্যাপাসিটি অ্যালোকেশনটা কি হবে, এটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনি রেসপন্সিভ হবেন নাকি আপনি এফিশিয়েন্ট হবেন। মার্কেট অ্যান্ড সাপ্লাই অ্যালোকেশন, হোয়াট মার্কেটস, হুইচ সাপ্লাই সোর্সেস। এখন আপনি যদি খেয়াল করে দেখেন ভাই, আপনাকে আমি একটু আগে যেটা বললাম, আপনি যদি চিন্তা করেন আপনার দোকানটা দিবেন পল্লবী সুপার মার্কেটে, আরেকজন চিন্তা করলো তার দোকানটা হবে কোথায়? যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে। তাহলে এখানে এখানে কে রেসপন্সিভ আর কে এফিশিয়েন্ট ভাই? এখানে যমুনা ফিউচার রেসপন্সিভ কে? উনি রেসপন্সিবল। বসুন্ধরা রেসপন্সিভ, আচ্ছা, পল্লবী আর যিনি পল্লবী সুপার মার্কেটে এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট। এখন মনে করেন শফিকুর রহমান সাহেব, উনি শপিং করতে যাচ্ছে কোথায়? বসুন্ধরা সিটিতে। আর আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষক, আমি যাচ্ছি কোথায়? মিরপুর 11 নম্বর নান্নু মার্কেট নামে একটা মার্কেট আছে, ওই মার্কেটে বা পল্লবী সুপার মার্কেটে। তাহলে এক্ষেত্রে এই যে শফিক সাহেব যাচ্ছে বসুন্ধরা সিটিতে, তাহলে ওনার এই সিদ্ধান্তটাকে আমরা কি বলবো? রেসপন্সিভ বলবো নাকি এফিশিয়েন্ট বলবো? জাস্ট সরি, এক্সকিউজ মি, তাহলে এটাকে রেসপন্সিভ বলবো নাকি এফিশিয়েন্ট বলবো ভাই? রেসপন্সিভ। আচ্ছা, আর এই যে আমি মনে করেন নান্নু মার্কেটে যাচ্ছি বা পল্লবী সুপার মার্কেটে যাচ্ছি, তাহলে আমার কি ভাই ওই যে বসুন্ধরা সিটির মতো এত টাকা দিয়ে প্রোডাক্ট কেনার দরকার আছে? ওখানে কি না। প্রোডাক্টগুলো কি কম্পারেটিভলি সস্তা হবে না? জি। জি স্যার। তাহলে এখন আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, কেন নিয়েছি? বিকজ অফ ইফিসিয়েন্সি। কারণ কি, আমার কস্ট বা আমার ইকোনমি বা আমার বাজেটের দিকে তাকিয়ে। তো সবাইকে বুঝতে পারছেন যে আপনি কোন মার্কেট। এখন মনে করেন ভাই ঈদ উপলক্ষে অনেকে যায় নীলক্ষেতে মার্কেট করতে, আর একটা আবার কথা অনেকেই আছে বাংলাদেশে, আমি নিজেও চিনি, আমারই ছাত্রী, তারা যাচ্ছে কোথায়? আগে যেত কলকাতা, এখন যাচ্ছে অনেকে সিঙ্গাপুর, অনেকে অনেকে কি যাচ্ছে? থাইল্যান্ড, কি যাচ্ছে না ভাই? হ্যাঁ যাচ্ছে তো। আপনি অনেকে দেখবেন বিয়ার শপিং করে নিউ মার্কেট থেকে, অনেকে আবার বিয়ার শপিং করে বসুন্ধরা সিটি থেকে, আবার অনেকেই আছে
দেখবেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তাদের বিয়ের শপিং কোথায় করছে, ইন্ডিয়া, থাইল্যান্ড, বিভিন্ন জায়গার থেকে। কলকাতাতে তো অহরহ মানুষ যে আগে যেত বিয়ে শপিং করতে। তাহলে এই যে আপনি কোন মার্কেটে আপনার প্রোডাক্টটা আপনি পারচেস করেন বা কোন মার্কেটে প্রোডাক্টটা বিক্রি করবেন, এটার উপর কিন্তু আপনি ডিপেন্ড করে আপনি কি রেসপন্সিভ নাকি ইফিশিয়েন্ট। কি আমার কথা কি বুঝতে পারছেন ভাইরা? স্যার জি একটা স্যার। কথা বলি, জি জি প্লিজ। এইখানে যদি আপনার বাড়ি হয় মিরপুরে, সাপোজ নান্নু মার্কেটের পাশে, জি জি সেই ক্ষেত্রে আপনার নান্নু মার্কেটে যাওয়াটা আর ওইখান থেকে বসুন্ধরায় যাওয়াটা, মানে এই লোকেশনের উপরে কি রেসপন্সিভ আর এফিসিয়েন্সি কোনো সময় কি না, ডিপেন্ড করে না? লোকেশনের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, হ্যাঁ, আপনি নান্নু মার্কেটে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেমন আমার মামা, উনি নিজে, আমার আপন মামা, উনি হচ্ছে একজন গার্মেন্টস ব্যবসায়ী, মোটামুটি ভালো লেভেলে আমি বলবো। তো এই গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো আপনার তারা তৈরি করে, কেন তৈরি করে আপনারা সবাই এখানে জানেন, কেন তৈরি করে ভাই? এক্সপোর্ট করার জন্য না? অবশ্যই এরা কি লোকাল মার্কেটকে টার্গেট করে প্রোডাক্ট বানায়? না। না তা আপনি খেয়াল করে দেখবেন লোকাল মার্কেটে যে গার্মেন্টসের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে, কেন পাওয়া যাচ্ছে? কারণ এগুলো বেশিরভাগই হচ্ছে ডিফেক্টিভ প্রোডাক্ট। হুম আমার কথা বুঝতে পারছেন? দেখবেন কোনোটার জি একটু খেয়াল করে দেখবেন, কোনোটার হাতা উঁচা নিচা, কোনোটার হয়তো বা কালারটা ডিসকালার হয়ে গেছে, চেইনটা একটু অন্যরকম হয়ে গেছে, বা আপনার বাটনটা একটু ভেঙে গেছে, আপনি একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কিন্তু। বা আপনি দেখবেন ওই যে প্যান্টের পিছন দিকে একটু উঁচু নিচু হয়ে গেছে, আপনার দুটো কাপড় দুই রকম হয়ে গেছে। তো এখন আপনি আবার যদি বসুন্ধরা সিটিতে চিন্তা করেন, আপনি দেখবেন এখানে কি, আপনি ধরেন যে দোকানগুলো পাওয়া যাচ্ছে, মনে করেন টপ টেন বলেন, জারা বলেন, বা আপনি মনে মনে করেন যে লুবনান বলেন, আড়ং বলেন, তো আপনি আমাকে বলেন নান্নু মার্কেটে গেলে কি আপনি আড়ং এর স্বরূপ পাবেন ভাই? না, না লুবনান পাবেন, টপ টেন পাবেন, হুম বা কোনো ব্র্যান্ডেড দোকান কি পাবেন? পাওয়ার কথা না। তো পাওয়ার কথা নাকি ভাই? এটা তো সম্ভবই না। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি নান্নু মার্কেটে যাচ্ছেন, তাহলে কেন যাচ্ছেন ভাই? আপনি এই যে বসুন্ধরা সিটিতে গেলে আপনি একটা মনোরম পরিবেশে বসে বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারবেন। আমি নিজে দেখেছি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল, আমার যখন আরো 10-15 বছর আগে কথা বলতেছি, মেয়ে দেখতে হইলো কোথায় গেছে? বসুন্ধরা সিটিতে। এখন আপনি আমাকে বলেন, যিনি প্রশ্ন করছেন কি শুভ সাহেব নাকি প্রশ্ন হ্যাঁ, কি হ্যাঁ, করেছেন? শুভ। আপনি কখনো শুনছেন যে একটা মেয়ে দেখতে গেছে কেউ নান্নু মার্কেটে? না, যাইনি। হ্যাঁ? না। তা আপনি তো বুঝতেই পারতেছেন, কারণ কি, হ্যাঁ যাবে, অনেকে যাবে। কারা যাবে ভাই? যারা একটু ইফিসিয়েন্সি বা একটু বাজেট ফ্রেন্ডলি হবে। কি যাবে না? অনেকেই যায় কিন্তু। কিন্তু আপনি দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলে হয়তো বা, যেহেতু আমরা তো বেশিরভাগই আমরা যারা মধ্যবিত্ত, বা আমরা যারা ক্লাসে আছি মধ্যবিত্ত বা কেউ উচ্চ মধ্যবিত্ত, হুম, তো এখন তাদের ক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগই কিন্তু আপনার মেয়ে দেখতে যাবে হয় চাইনিজ রেস্টুরেন্ট, অথবা বেশিরভাগ ক্ষেত্রে শপিং মলে। শপিং মল বলতেই এখন তো যমুনা ফিউচার পার্ক হয়েছে কয়দিন, বেশিরভাগই সবাই কোথায় যেত দেখতেন? বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে। ওখানে একটু আপনি ঘুরলেন ফিরলেন, আপনার একটা শপিং এর পাশে কথাবার্তা বললেন, উপরে উঠে 2-4 পয়সা খাওয়া দাওয়া করলেন। তাহলে এখন এই যে জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি ভাই, এই মার্কেটে যাওয়াটার উদ্দেশ্যটা কি? নান্নু মার্কেটে যিনি যাচ্ছেন, এটা নন এসি, আপনি দেখবেন অনেক সময় গরমে ভিতরে ঢুকলে আপনি ঘামাই যেতেছেন, কিন্তু প্রোডাক্টটা আপনি অনেক সস্তায় পাচ্ছেন। আর মানুষও তার খায় দেয় কাজ দেয় যে আপনি কোন জিন্সের প্যান্টটা পরছেন, ওটার সেন্টটা কি একটু সিরা ফাড়া কিনা, বা একটু প্যান্টের একটা সাইড পা ছোট বড় কিনা, এগুলো মিলাই দেখার টাইম আছে কারো ভাই? না, জি তো না। এখন এই যে বিষয়টা, তার মানে এই যে সিদ্ধান্তটার উপর কিন্তু ডিপেন্ড করবে। আপনি সাপ্লাই সোর্সের কথা চিন্তা করেন ভাই। একজন একটা প্রোডাক্ট কিনছে, আপনি দেখবেন, যেমন আমি যদি একটু ভেঙে বলি, আপনার আমাদের টমস এন্ড জনস একটা খুব ব্র্যান্ডেড একটা টি শার্ট, একটা কোম্পানির টি শার্ট। তারপর আপনি যদি আরো বলি, দেখবেন এই যে মার্কস এন্ড স্পেন্সার, সবাই নাম শুনছেন না ভাই? হ্যাঁ, এমএনএস। জি তো স্যার মার্কস, এই যে এমএনএস এর যে যে আপনার উৎপত্তি, এটা হচ্ছে আমি যেখানে থাকি লিডস, এবং আমার বাসার ঠিক হেঁটে গেলে 1 থেকে 1.5 মিনিট লাগবে মার্কস এন্ড স্পেন্সার যে জাদুঘর, যেখানে এই প্রতিষ্ঠানটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে, এটা জাদুঘর আমার বাসার থেকে পিছনে 1 থেকে 4 মিনিট লাগবে। আচ্ছা, এবং আপনারা সার্চ দিয়ে দেখেন মার্কস এন্ড স্পেন্সার ইউকের লিডসে এটার হেড অফিস, এবং এখান থেকে এরা যাত্রা শুরু করছে ব্যবসা। তো এখন এই যে ধরেন এই মার্কস এন্ড স্পেন্সারের জামা যদি আপনি ব্র্যান্ডেডটা কিনেন, সাপ্লাই সোর্স, আপনার দাম লাগবে অনেক সময় দেখা গেল আপনার 10-15 হাজার টাকা বাংলাদেশে। আবার এই সেম মার্কস এন্ড স্পেন্সার আপনার ঢাকা কলেজের সামনে দাম, দেখবেন হুবহু শার্ট মার্কস এন্ড স্পেন্সার নকল সিল দেওয়া, ওটা পাবেন আপনার একদম 100 টাকা। কি পাবেন না? কি পাবেন কিনা ভাই বলেন? পাবো। তো এখন এই যে পাবো। জিনিসগুলো, এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আপনার সাপ্লাই সোর্সের উপরে, যে আপনি প্রোডাক্টটা কোথা থেকে সোর্স করছেন তার উপর। যেমন আপনি থাইল্যান্ড থেকে একটা একটা আপনার বিয়ে শাড়ি কিনছে, বা আপনার একজন
আরেকজন মনে করেন আপনার নিউ মার্কেট থেকে কিনছে, আরেকজন কলকাতার থেকে কিনছে। তো এখন প্রাইসটা ভাই কোথার থেকে বেশি পড়বে ভাই? আপনার নিউ মার্কেটেরটা বেশি হবে, না কলকাতারটা বেশি হবে, নাকি আপনার ওই যে আপনার থাইল্যান্ডেরটা বেশি হবে ভাই? অবভিয়াসলি থাইল্যান্ডেরটা বেশি হবে। তা এখন এই যে থাইল্যান্ডের হবে। সাপ্লাই সোর্স, বা এখানে যারা একজন ফিমেল আছেন উনি আরো ভালো জানবেন, তো এই সোর্সের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু। যেমন আমি যদি আমার বিয়ের কথা বলি, আমার বিয়ের ক্ষেত্রে আমার ওয়াইফের জন্য যে আমি লেহেঙ্গাটা কিনেছিলাম, এটা কিনেছিলাম চেন্নাই থেকে। তো চেন্নাই থেকে কিনছিলাম, কারণটা কি, চেন্নাইতে আমি তখন আমার আব্বা আম্মাকে নিয়ে ওই যে চিকিৎসার কারণে গিয়েছিলাম। তো ভাবলাম যে বিশাল বড় একটা শপিং মল, তো গিয়ে দেখি যে ওখানে আরে ভাই আপনার এমন কিছু নাই মনে হচ্ছে যেটা পাওয়া যায় না, এবং কোয়ালিটি এবং বাংলাদেশে যে প্রোডাক্টের দামটা যে দাম, ওই সেম দামে আরো অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখন যেহেতু এক কাজে গেছে আরেক কাজ করে নিয়ে আসছে, কিন্তু ওই যদি এরকম হইতো যে বিমান ভাড়া দিয়ে যাব, তাইলে কিন্তু আমার এটা পোষাবে না, কারণ বিমান ভাড়াও তো ভাই অনেক টাকা লাগে, কি লাগে না? তো যেহেতু আমি অলরেডি গেছি সেখানে, তো এখন এই যে বিভিন্ন কারণে যে সাপ্লাই সোর্স, আপনি দেখেন, আপনি যে শুধু থাইল্যান্ডে গেলে আপনার প্রোডাক্টের যে আপনার প্রাইস সেটা হিসেব করলে তো হবে না, পাশাপাশি আপনি বিমান ভাড়া বলেন, হোটেল ভাড়া বলেন, খাওয়া দাওয়া বলেন, এগুলোও কিন্তু আপনার কস্টিং এর ভিতরে কিন্তু ঢুকবে কিন্তু। তাহলে যখন এই খরচগুলো অ্যাড হবে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি যাই হোক, আপনি কি অটোমেটিক কি ব্যয়বহুল হয়ে যাচ্ছেন না ভাই? জি তো তখন কি অটোমেটিক কি আপনি রেসপন্সিভ হয়ে যাচ্ছেন না? জি তো সবাইকে বুঝতে পারছেন যে এই ডিসিশন গুলো কিন্তু নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তা এবার যদি আমরা একটু সামনের দিকে তাকাই, আমরা এখানে এখানে দুটো ভিডিও আছে, আমরা জাস্ট একটা ভিডিও একটু দেখি। আচ্ছা, জাস্ট সবাইকে আমরা দেখতে পাচ্ছি? প্রতিটি মুহূর্তে আপনার সাথে থাকা আপনার এই সঙ্গীটি কোথা থেকে এসেছে অথবা কিভাবে তৈরি হয়েছে আপনি জানেন কি? হয়তো আপনি খুব সহজে উত্তর দিবেন চায়না, ভিয়েতনাম কিংবা কোরিয়া, কিন্তু না। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি এখন আন্তর্জাতিক মান আর সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি হচ্ছে। বিশ্বের সেরা কয়েকটি ব্র্যান্ড বাংলাদেশে তাদের উৎপাদন শুরু করার পর গত 21শে অক্টোবর এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শাওমি মেড ইন বাংলাদেশের যাত্রা শুরু করলো। আমি আশা করি আপনারা খুব যেভাবে যাচ্ছেন, pretty soon maybe you will become the number one brand in মেড ইন বাংলাদেশ স্মার্ট ডিভাইসগুলো তারা রপ্তানিও করবে, এবং সেই ঐতিহাসিক আনন্দের মুহূর্তে আমরা যে সকলেই সাক্ষী হতে পারছি, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি শাওমি গ্রুপকে। ঢাকার অদূরে গাজীপুরের ভোগড়ায় ম্যানুফ্যাকচারিং পার্টনার ডিবিজির সাথে শাওমি স্থাপন করেছে নতুন এই মুঠোফোন উৎপাদন কারখানা। সুনিপুণ হাতে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য যন্ত্রাংশ যুক্ত করে সুনিয়ন্ত্রিত মান নিশ্চিত করে। একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশ থেকে বছরে কত লক্ষ স্মার্টফোন শাওমি উৎপাদন করবে টার্গেট করছে ভাই? 30 লক্ষ। 30 লক্ষ। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকি। তবে প্রস্তুত হয় শাওমির এক একটি স্মার্টফোন। অসংখ্য প্রোডাকশন সেকশন পেরিয়ে কঠিন কঠিন সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর কঠোর মান নিশ্চিত হলে তবে এক একটি হ্যান্ডসেট তৈরি হয় গ্রাহকের হাতে পৌঁছে যাবার জন্য। বাংলাদেশে আপনি যদি দেখেন, এখন গ্লোবাল সবগুলো ব্র্যান্ডে কিন্তু মোটামুটি বাংলাদেশ প্রোডাকশন শুরু করেছে। স্যামসাং, ভিভো, অপো, নোকিয়া, তারা সবাই এখন বাংলাদেশে প্রোডাকশন করছে। সো বাংলাদেশের মার্কেটটা, অথবা বাংলাদেশে যদি বলি, ইটস গোয়িং টু বি আ নেক্সট টেকনোলজিক্যাল হাব অথবা ম্যানুফ্যাকচারিং হাব। আপনি যদি দেখেন, চায়না থেকে কিন্তু আস্তে আস্তে এই যে টেকনোলজি অথবা এই ইন্ডাস্ট্রিটা শিফট হয়ে আসছে। সাউথ এশিয়াতে ইন্ডিয়া অলরেডি দে আর কোয়াইট এস্টাবলিশড। বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে এই ম্যানুফ্যাকচারিংটা, ইলেকট্রনিক সেক্টরে এই ম্যানুফ্যাকচারিংটা এটা গ্রো করছে। সো সেটার একটা পার্ট হিসেবেই যেহেতু শাওমি অ্যাজ আ ব্র্যান্ড, আওয়ার মেইন মোটো ইজ দ্যাট ইনোভেশন ফর এভরিওয়ান। সো সেই টেকনিক্যাল ইনোভেশনের মোটিভেশন থেকেই হচ্ছে আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিংয়ে আসে। আমাদের ম্যানুয়াল যেরকম টেস্টিং হচ্ছে, সেগুলো আবার অটোমেটিক মেশিনের মাধ্যমে টেস্টিং হচ্ছে। আর স্পেশাল মেনশন যদি আমি বলি, শাওমি আমরা হচ্ছে প্রথম ব্র্যান্ড
বাংলাদেশে যারা লোকাল ম্যানুফ্যাকচারিংয়ে P2I কোটিং টেকনোলজিটা ইন্ট্রোডিউস করেছি। এই P2I কোটিংটা হচ্ছে ইটস এ স্পেশাল কাইন্ড অফ প্লাজমা কোটিং, যেটা বিভিন্ন ধরনের লিকুইড ড্যামেজ অথবা হাই ময়েশ্চার থেকে ডিভাইসকে রক্ষা করতে সাহায্য করে। Xiaomi গ্রাহকের হাতে পৌঁছানোর জন্য বাংলাদেশ থেকে বছরে প্রায় 30 লাখ স্মার্টফোন তৈরি করবে। আর এই হ্যান্ডসেট তৈরিতে প্রাথমিকভাবে প্রায় 1000 লোকের কর্মসংস্থান হবে। বাংলাদেশের ফ্যানরা Xiaomi প্রোডাক্ট, Xiaomi স্মার্টফোন চায়, বিকজ আমরা Xiaomi ফ্যানদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট অ্যাট এ অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা ফ্যানদের দিয়ে থাকি। তাদের কাছে আমরা অনেকটা অ্যাসপিরেশনাল একটা ব্র্যান্ড পৃথিবীতে। এটা আমাদের 6 নম্বর ম্যানুফ্যাকচারিং প্ল্যান। তাহলে পৃথিবীতে তাদের এই যে পৃথিবীতে এটা কত নম্বর দেশ তারা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতেছে ভাই? 6 নম্বর। শুনছেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশ আমাদের জন্য অফকোর্স একটা ইম্পর্টেন্ট মার্কেট। আমাদের ফ্যাক্টরিতে বার্ষিক 3 মিলিয়নের মতো স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে। বাংলাদেশে আমাদের যে ফ্যাক্টরিটা করছি সেই ফ্যাক্টরিতে একই মেশিনারি ইউজ করা হচ্ছে, এক্স্যাক্টলি সেম মডেল, সেম কোম্পানি, এভরিথিং ইজ জাস্ট এ চেঞ্জ অফ ফ্যাক্টরি। চায়না, ইন্ডিয়া আর বাংলাদেশ আর ভিয়েতনাম, যেখান থেকে প্রোডাক্ট বানানো হোক, আউটপুট উইল রিমেইন সেম। টোটাল প্রোডাকশনের কারণে দামে কিছুটা ইম্প্যাক্ট অবশ্যই আসবে। আমি মনে করি Xiaomi ফোন আমাদের ফ্যানদের কাছে সবসময় ফেভারিট ছিল বিকজ অফ আমাদের বেস্ট স্পেক অ্যাট অনেস্ট প্রাইস। আমরা এইটা কন্টিনিউ করতে পারবো। তবে দেশে তৈরি এই হ্যান্ডসেট হাতে পেতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে Xiaomi ভক্তদের। আচ্ছা, এবার আমরা একটু স্লাইডটাতে ফিরে যাই। আর একটা, তাহলে এখন দেখেন এই যে Xiaomi, আপনি যদি খেয়াল করে দেখেন এই যে তারা পৃথিবীতে বাংলাদেশে কত নম্বর দেশ যারা 6 নম্বর ফ্যাক্টরি করলো, বাংলাদেশ হচ্ছে 6। তো এখন এর ফলে দেখেন আপনারা, উনি একটা কথা বলছে, আপনারা খেয়াল করছেন কিনা, তারা যে ফ্যাক্টরিটা দিয়েছে এটা কি ঢাকাতে দিয়েছে না গাজীপুরে দিয়েছে ভাইরা? গাজীপুরে। তাহলে এখন এই যে গাজীপুরে দিয়েছে, এটার মূল উদ্দেশ্যটা কি? ঢাকাতে যদি দিত তাদের কি ঢাকায় জমি কেনার মতো তাদের কি সামর্থ্য ছিল না ভাই? তাহলে কেন তারা গাজীপুরে গেল ভাই বলুন তো? হ্যাঁ, আবার একটু বলেন। খরচ কমানোর জন্য এফিশিয়েন্ট। অবশ্যই, এই যে দেখেন, এবং এই যে এফিসিয়েন্সি নাম্বার 1। কারণ Xiaomi আর যদি আপনি অ্যাপেলের সাথে তুলনা করেন, অ্যাপেলটা কি বাজেট ফোন নাকি এটা প্রিমিয়াম কোয়ালিটি ফোন, কোনটা ভাই? আর Xiaomiটা কি, Xiaomiর মূল উদ্দেশ্য কি, এটা কি প্রিমিয়াম না বাজেট? বাজেট ফ্রেন্ডলি। তো এখন যেহেতু তারা এফিসিয়েন্সিতে জোর দিয়েছে, তারা দেখবে দুটো কথা, একটা হচ্ছে তারা গাজীপুরে গিয়েছে কেন, বিকজ অফ ল কস্ট, কারণ ল্যান্ডটা অ্যাভেলেবেল এবং কি লেবার ওইখানে অ্যাভেলেবেল। আরেকটা হচ্ছে যদি খেয়াল করে দেখেন ক্যাপাসিটি অ্যালোকেশন, তারা কি করছে 30 লক্ষ প্রোডাক্ট তৈরি করতেছে। কারণটা কি, লোকাল মার্কেটটাকে ডিমান্ডটাকে ফুলফিল করে অতিরিক্ত প্রোডাক্টটা সে কি করবে, আশেপাশে যে কান্ট্রি, মনে করেন মিয়ানমার হতে পারে, আপনার পাশে কি হতে পারে, আপনার বিভিন্ন মিয়ানমার বলেন, থাইল্যান্ড বলেন, যে সকল দেশে তাদের ফ্যাক্টরি নেই, সে সকল দেশে তারা কি করবে, তাদের প্রোডাক্টগুলো রপ্তানি করবে বাংলাদেশ থেকে। এখন চীন থেকে মিয়ানমারে পাঠাইতে যে টাকা লাগতো, বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঠাইতে কি সেম টাকা লাগবে নাকি আরো খরচটা কমে আসবে? এবং আগে চীনে তৈরি করে প্রোডাক্ট পাঠাতো বাংলাদেশে, এখন বাংলাদেশের প্রোডাক্ট তৈরি হয়ে বাংলাদেশে বিক্রি করে, তাহলে তার ডিস্ট্রিবিউশন খরচ কি কমবে না বাড়বে ভাই? কমে যাবে। তাহলে এখন এই যে জিনিসটা দেখেন তারা কি বলছে, দেখেন যেহেতু প্রোডাক্টটা লোকাল মার্কেটে তৈরি হচ্ছে, এটার একটা ইম্প্যাক্ট বা প্রভাব কোথায় থাকবে, দামের উপরে থাকবে। তাহলে কি সবাইকে বুঝতে পারছেন এই যে Xiaomiর যে নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনটা তারা কেন নিয়েছে? টু বি মাচ মোর ইফিশিয়েন্ট, আরো বেশি ইফিশিয়েন্ট হওয়ার জন্য। আপনি যখন প্রোডাক্টটা চীনে তৈরি করে বাংলাদেশে আসতো, তখন বাংলাদেশ গভর্নমেন্টের কি ভাই বিদেশি প্রোডাক্ট হিসেবে ট্যাক্স দেওয়া লাগতো না? তো এখন যেহেতু বাংলাদেশের প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং লেখা আছে মেড ইন বাংলাদেশ, তাকে কি বাংলাদেশি মার্কেটে আর ট্যাক্স দিতে হচ্ছে এই কারণে? তাহলে এখন কি সবাই বুঝতে পারছে তাদের নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনটা কি, রেসপন্সিভ নাকি ইফিশিয়েন্ট? আচ্ছা, তো এখন দেখেন এখানে দেখেন নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনের ক্ষেত্রে দেখেন এখানে কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন নাম্বার 1 দেখেন স্ট্র্যাটেজিক ফ্যাক্টর। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন, ফার্মস দ্যাট ফোকাস অন কস্ট লিডারশিপ টেন্ড টু ফাইন্ড লোয়েস্ট কস্ট লোকেশন। যে প্রতিষ্ঠানটা কস্ট লিডারশিপের উপর ফোকাস করে তারা কি করে, যেখানে প্রোডাক্ট তৈরি করলে প্রোডাক্টটা সস্তায় তৈরি করা সম্ভব তারা ওই লোকেশনটা খুঁজে বের করে। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন এই যে Xiaomi, তারা কি কস্ট লিডারশিপ নাকি প্রিমিয়াম ব্র্যান্ড, কোনটা ভাই? কস্ট লিডারশিপ। তা এখন তারা খুঁজে বের করছে কোথায়, তারা যদি এই ফ্যাক্টরিটা বাংলাদেশে না দিয়ে আমেরিকায় দিত,
খরচ কি আরো বাড়তো না কমতো? অবশ্যই বাড়তো। বাড়তো। আপনার এই যদি ইউকে তে দিত খরচ কি কমতো না বাড়তো? বাড়বে। বাড়তো। আপনার বাংলাদেশে একজন শ্রমিকের মাসে বেতন কত? সর্বোচ্চ 10,000 টাকা। আর ইউকে তে যদি আপনি একটা শ্রমিককে যে পরিমাণ পরিশ্রম করান, এই পরিমাণ পরিশ্রম যদি করান, তাহলে ইউকে তে একটা শ্রমিককে প্রত্যেক ঘন্টায় তার ন্যূনতম মজুরি হচ্ছে 13 পাউন্ড। 13 পাউন্ড ইকুয়াল টু কত? 170 টাকা দিয়ে গুণ করেন। তাহলে তাকে মাস শেষে আপনার বেতন দেওয়া লাগতো মিনিমাম কম করে হলো আপনার 2 থেকে 3 লক্ষ টাকা। তাহলে কি খরচ কি বাড়তো না ভাই? আর বাংলাদেশের যে জমির দাম আর ইউকে আর আমেরিকার জমির দাম কি সেম? তো এখন দেখেন এখানে সেই কথাটা বলছে, দেখেন যেমন নাইকি, নাইকি তো সবাই চিনেন, কি চিনেন না? জি। নাইকি 2 ধরনের প্রোডাক্ট তৈরি করে, একটা হচ্ছে ইফিশিয়েন্ট যেটা কস্ট লিডারশিপ প্রোডাক্ট, আবার কিছু হচ্ছে রেসপন্সিভ মানে কি খুবই হাই কোয়ালিটি। তো যখনই তারা কস্ট লিডারশিপ প্রোডাক্টের কথা চিন্তা করে, তারা প্রোডাক্টটা কোথায় তৈরি করে? চীন এবং ইন্দোনেশিয়াতে। আবার তারা যে কোরিয়া এবং তাইওয়ান এখানে ফ্যাক্টরি দিছে কেন? এখান থেকে তারা প্রিমিয়াম ব্র্যান্ড, দেখেন কি বলছে, প্রডিউস হাই প্রাইস নিউ ডিজাইন, নতুন নতুন ডিজাইনের নতুন নতুন প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট তারা তৈরি করে। যখনই তারা খরচ কমাইতে হয় তারা কোথায় চলে যায়? চীন এবং ইন্দোনেশিয়াতে। আর যখনই তারা প্রিমিয়াম, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন কোরিয়া এবং তাইওয়ান তারা কিন্তু টেকনোলজিক্যালি ফার ফার বেটার দেন চায়না এন্ড ইন্দোনেশিয়া কিন্তু। আবার চীন এবং ইন্দোনেশিয়া কি জমির পরিমাণ বেশি এবং কি যেহেতু জনবহুল দেশ, তাদের ওখানে শ্রমিকও কিন্তু সস্তা। তাহলে সবাইকে আপনারা বুঝতে পারছেন স্ট্র্যাটেজিক ডিসিশনটা কি ভাইরা? জি। এরপর দেখেন টেকনোলজিক্যাল ফ্যাক্টর, যেমন দেখেন কোকা কোলা বাংলাদেশে, তারা কি ভাই ওই যে কোকা কোলার যে পানিটা যেটা পানীয়, এটা কি তারা তৈরি করে বাংলাদেশে? না, বটল আপনি দেখবেন ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে কুমিল্লা হাইওয়ের পাশে কোকা কোলার একটা ফ্যাক্টরি আছে, ওখানে তারা কি তৈরি করে জানেন? তারা আমেরিকার থেকে, আমেরিকার যে আপনার হেড অফিস, ওখান থেকে তারা কি করে পাউডারটা নিয়ে আসে, ওই এখানে জাস্ট তারা কি করে বোতলটা ম্যানুফ্যাকচার করে ওই ওই যে পাউডারের সাথে পানি মিশিয়ে ওই উপাদানটা তৈরি করে। তো এখন এখানে তার মানে কি টেকনোলজিক্যাল ফ্যাক্টরটা যদি খেয়াল করে দেখেন, কোকা কোলা যদি বাংলাদেশকে বলে দিত ভাই আমি এইভাবে এইভাবে আমার যে পাউডারটা তৈরি করি, তাহলে কোকা কোলা কি আর ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন এটিকে আর থাকতো? সবাই কি জেনে যেত না কোকা কোলা কিভাবে তৈরি করা হয়? ফর্মুলা জেনে যেত তো। তারপর দেখেন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের কথা বলা হচ্ছে, ট্যারিফ এন্ড ট্যাক্স ইনসেনটিভস, এক্সচেঞ্জ রেট এন্ড ডিমান্ড রিস্ক, ফ্রেট এন্ড ফুয়েল কস্ট। আপনি আমাকে বলেন ম্যাক্রো এবং মাইক্রো দুটোর ভিতরে পার্থক্যটা কি? মাইক্রো হচ্ছে কি, এখন মনে করেন ভাই, যেমন আমি একটু সহজ এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে, যেমন আগামীকাল ক্লাসটা আমি নেব না, তাহলে এইটা কি আমি যদি ডিসাইড করি আগামীকাল ক্লাসটা হবে না অনিবার্য কারণবশত, এটার উপর আমার কন্ট্রোল আছে না? তাহলে এটা কি মাইক্রো এনভায়রনমেন্ট। এখন মনে করেন এখন যদি আপনারা সবাই এসে রিকোয়েস্ট করেন, স্যার আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি আপনি একটু ওই ডোনাল্ড ট্রাম্পকে বলে দেন যাতে আর অশান্তি না করে, তো এটার উপর আমার কোনো ভাই কন্ট্রোল আছে? ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারবো আমি জীবনে? কি সম্ভব বলা? এখন মনে করেন আপনার প্রতিষ্ঠানের মালিক ইচ্ছা করলে আপনাদেরকে একদিন ঈদের ছুটি বাড়াই দিতে পারবে, এটা কি মাইক্রো এনভায়রনমেন্ট। এখন আপনার প্রতিষ্ঠান মনে করেন এখন কি হয়েছে, সরকার একটা বাজেট করছে, বাজেটটা কি আপনাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে গেছে সিদ্ধান্তটা, ঠিক আছে? এখন আপনি যদি প্রতিষ্ঠানের মালিককে বলেন আপনি একটু প্রাইম মিনিস্টারকে বলে দেন এই সিদ্ধান্তটা চেঞ্জ করতে, তো ওইদিকে এটা পারবে করতে ভাই? মানে যে জিনিসের উপর আপনার কন্ট্রোল নাই এটাকে আমরা কি বলি? ম্যাক্রো এনভায়রনমেন্ট। আর যেটা কন্ট্রোলেবল সেটাকে আমরা কি বলি? মাইক্রো। এখন মনে করেন একটা দেশে আপনি যাচ্ছেন যেখানে ট্যারিফ এবং ট্যাক্সটা কি অনেক বেশি, তা আপনার কথা শুনে কি ওই দেশ ট্যাক্স এবং ট্যারিফ কমাই দিবে ভাই? কি কমাই দিবে? তাহলে আপনি যেটা করতে পারেন, কি করতে পারেন, যেহেতু ওই দেশের ট্যারিফ বা ট্যাক্স বেশি আমি ওই দেশে যাব না, আরেকটা দেশে আপনার ট্যাক্স কম ট্যারিফ সস্তা, তাহলে আমি ওই দেশে যাব। যেমন আমি যদি আপনাকে একটা সহজ কথা বলি, পৃথিবীতে ট্যাক্স হ্যাভেন বলা হয় কাকে ভাই? কাইমন আইল্যান্ড, আমেরিকার মহাদেশের একটা দেশ, নাম শুনছেন কাইমন আইল্যান্ড? কি নাম শুনছেন ভাই কাইমন আইল্যান্ড? এটাকে বলা হচ্ছে ট্যাক্সের স্বর্গরাজ্য, আপনার একেবারেই ন্যূনতম ট্যাক্স দিতে হয়। তো যত ধনকুব তারা কি করে, কাইমন আইল্যান্ড এই ধরনের দেশে কি তারা কি করে, টাকা সব লুকায় রাখে। তো এখন এই যে জিনিসগুলো আপনি বর্তমানে ট্যাক্স ফ্রি স্যার। কোনটা কোনটা ভাই? দুবাই। দুবাই তো অনেক কিছুই আছে ভাই, কিন্তু যখনই আপনি ব্যবসার কথা চিন্তা করবেন আপনার ক্যামেরন আইল্যান্ডকে বলা হচ্ছে এখন ট্যাক্স হ্যাভেন, কারণ আপনার ট্যাক্স ফ্রি আর ট্যাক্স আপনি কিছু টাকা দিয়ে আপনার টাকাটাকে হোয়াইট করা, দুটোর ভিতরে পার্থক্য আছে। কিন্তু আপনি যখন একটা টাকাকে আপনি ট্যাক্স দিতে পারতেছেন না, একেবারে জিরো ট্যাক্স, তার মানে কি আপনার টাকাটা কিন্তু হালাল, হালাল মানে কি, সরি হালাল হারাম বলা তো ঠিক হবে, এটা তো ধর্মীয়
ইয়া হয়ে যায়, মানে টাকাটাকে আপনি সাদা করতে পারতেছেন না। আর যখন এটা কি ন্যূনতম আপনি মনে পানামা করেন আইল্যান্ডের ওইটা? কায়মন আইল্যান্ড, বুঝছেন? আর যখন আপনি একেবারে ন্যূনতম কিছু টাকা দিয়ে আপনার টাকাটাকে হোয়াইট করতে পারবেন, তখন ওটাকে বলা হচ্ছে ট্যাক্স হ্যাভেন। কি আমার কথা বুঝতে পারছেন ব্যাপারটা? তো জি এরকম স্যার। কিছু কান্ট্রি আছে। তো এখন এগুলোর উপরে কি এখন এই সিদ্ধান্তগুলো আপনার নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনকে প্রভাবিত করে কি? যারা ব্যবসায়ী তারা খুঁজে বের করার চেষ্টা করে কোথায় গেলে আমার ফুয়েল কস্ট কম লাগবে, এক্সচেঞ্জ রেটটা ভালো পাবো, আমার রিস্ক কম, ট্যাক্স এবং ট্যারিফ কম। যেমন এখানে দেখেন পলিটিক্যাল ফ্যাক্টর, রাশিয়ার সাথে ইউক্রেনে কি হয়েছে, যুদ্ধ লাগছে। ইসরায়েল অ্যাটাক করছে কোথায়, গাজা। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ লাগছে। এখন বলেন ভাই, বাংলাদেশ কি কোনোভাবে, এই যে তেলের দাম পুরো পৃথিবীতে বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? কারণ কি, ওই হরমুজ প্রণালী দিয়ে তেল আসতে পারতেছে না। তো যেমন আমি যদি আপনাকে বলি ভাই, এখন যদি আপনি মনে করেন আপনার প্রতিষ্ঠান খুবই নামকরা ব্যবসা করতেছে, খুবই ভালো ব্যবসা করতেছে, এবং এই প্রতিষ্ঠানের ডিমান্ড আছে, কোথায় আছে ডিমান্ড? আপনি ইউক্রেনে আছে ডিমান্ড। এখন এই প্রতিষ্ঠান চাইলেও কি ইউক্রেনে তার প্রোডাক্ট সেল করতে পারবে? না। পারবে না। বাংলাদেশি কোনো ব্যবসায়ী আপনি ইসরায়েল যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে চায় আমাদের কাছ থেকে, আমরা বিক্রি করতে পারবো? না। তাহলে এগুলো, তার মানে এই ফ্যাক্টর গুলো কি, এই যে আমার নেটওয়ার্ক ডিজাইন, আমার প্রোডাক্টের ডিমান্ড আছে কিন্তু বিক্রি করতে পারতেছি না, আমার চাহিদা আছে আমি কিনতে পারতেছি না, তাহলে আমার নেটওয়ার্কটা কি প্রভাবিত করতেছে না ডিজাইনটাকে? কেন ডিজাইনটাকে প্রভাবিত করতেছে? বিকজ অফ পলিটিক্যাল ফ্যাক্টরস। এখন ইরান এবং যুক্তরাষ্ট্র এবং কি ইসরায়েল তারা বাড়াবাড়ি করতেছে, মাঝখান দিয়ে আমি তেল আনতে পারতেছি না, তাহলে আমার তো তেল আনতে হবে, কি করতে হবে? এখন নেটওয়ার্কটাকে রিডিজাইন করতে হবে। কি সবাইকে আমরা বুঝতে পারছি? এম আই ক্লিয়ার? জি স্যার। এরপর দেখেন ইনফ্রাস্ট্রাকচার। আপনি যদি চিন্তা করেন ভাই, আপনার বাংলাদেশের দুইটা বন্দর, একটা হচ্ছে মংলা, একটা হচ্ছে চিটাগাং। তা আপনাকে যদি বলা হয় আপনার দুইটা অপশন, কোনটা ব্যবহার করবেন, চিটাগাং নাকি মংলা ভাই? সেটা কারণটা কি, চিটাগাঙ্গে আপনি বিমান পথ বলেন, সড়ক পথ বলেন, সব দিক দিয়ে ভালো। আর মংলাতে এই কয়দিন, 2 দিন 4 দিন হয়নি পদ্মা সেতুটা হয়েছে, এখনো ইনফ্রাস্ট্রাকচার আপনার। রেডি হয় নাই। হ্যাঁ, কোনটা? রাস্তাঘাট এগুলো তো ঠিক হয় নাই এখন। এখনো ঠিক হয় নাই, এবং এখনো অনেক আন্ডার ডেভেলপ, এবং কি পোর্টের যে সুযোগ সুবিধা সেটাও নাই বললেই চলে। তো এখন এই যে ইনফ্রাস্ট্রাকচার, এটার কারণে কিন্তু ডিপেন্ড করবে আপনি কি মংলা বন্দর ইউজ করবেন নাকি চিটাগাং বন্দর। আপনি কম্পিটিটিভ ফ্যাক্টরের কথা যদি চিন্তা করেন, সুজুকি অ্যান্ড ইন্ডিয়া, সুজুকি যখন ইন্ডিয়াতে ব্যবসা করতে গেল তাদেরকে পারমিশন দেয়নি, তখন তারা কি করছে, সুজুকি মারুতির সাথে জয়েন্ট ভেঞ্চারে ইন্ডিয়াতে ঢুকে ব্যবসা করছে। কি আমার কথা কি বুঝতে পারছেন ব্যাপারটা? তারা সুজুকি জাপানিজ একটা কোম্পানি, তারা ছোট ছোট গাড়ি তৈরি করে, ইন্ডিয়ান মার্কেটে ডিমান্ড আছে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে ব্যবসা করার পারমিশন দেয়নি। বলছে কি, তারা ফরেন কোম্পানিকে ব্যবসা করার পারমিশন দিবে না। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম যদি আপনি একটা লোকাল কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে আসেন। তখন সুজুকি কি করলো, বাধ্য হয়ে কি করছে, সুজুকির সাথে মারুতি দুইজন জয়েন্ট ভেঞ্চারে মারুতি সুজুকি নতুন একটা কোম্পানি তারা এস্টাবলিশ করছে। তাহলে এখন এটাকে আমরা কি বলবো, এটাও কিন্তু এখন আমি চাইছি একটা ব্যবসা করতে, কিন্তু ওই দেশে অনুমতি দেয়, তখন আমার নেটওয়ার্কটাকে রিডিজাইন করে নতুন একটা কোম্পানি খুলে আমাকে ব্যবসা করতে হয়েছে, নামটা কি, মারুতি সুজুকি। তাহলে এটার উপর কি ভাই আমার কোনো কম্পিটিটর, মানে কোনো কন্ট্রোল আছে ভাই? নাই। এরপর দেখেন লজিস্টিক এন্ড ফ্যাসিলিটি, যেমন অ্যামাজন, পুরো পৃথিবীর মানুষ এটা সম্পর্কে জানে, তো বর্ডার সম্পর্কে খুব কম লোকই জানে। যেমন দেখেন বর্ডার, Amazon.com হ্যাজ লোয়ার ইনভেন্টরি এন্ড ফ্যাসিলিটি কস্ট বার হায়ার ট্রান্সপোর্ট। যেমন আমি যদি অ্যামাজনের কথা বলি, আমি যে লিডসে থাকি, লিডসে অ্যামাজনের আপনার স্টোর আছে মাত্র 7টা। শহরটা কি পুরো ঢাকা শহরের সমান। কটা স্টোর ভাই? মাত্র 7টা, যেখান থেকে প্রোডাক্ট কালেকশন করতে হয়। আর বর্ডার, তাদের কম্পিউটার, তাদের পুরো লিডসে কটা স্টোর আছে ভাই দেখতেছেন? 450। 450। তো 450টা যদি স্টোর থাকে, তার মানে কি, ইট হ্যাজ হায়ার ইনভেন্টরি অ্যান্ড ফ্যাসিলিটি কস্ট বাট লোয়ার ট্রান্সপোর্টেশন কস্ট। তাহলে এখন আপনি আমাকে বলেন ভাই, এই যে অ্যামাজনের 7টা দোকান আর বর্ডারের 450টা, খরচটা কার বেশি হইতেছে? খরচ বর্ডারের বেশি হচ্ছে। আপনার 450টা দোকানের আপনার দোকান ভাড়া বলেন, ইউটিলিটি কস্ট বলেন, কর্মচারীদের বেতন বলেন, আপনার ধরেন সিকিউরিটি বলেন, প্রোটেকশন, আর 7টার কি সেম হবে ভাই? অবশ্যই না। তাহলে এখন আপনি আপনার নেটওয়ার্কটা বা ফ্যাসিলিটির উপর ডিপেন্ড করবে আপনি নেটওয়ার্কটা কিভাবে ডিজাইন করবেন। আপনি যদি চিন্তা করেন আমি এফিসিয়েন্ট হব, তাহলে অ্যামাজনের মতো 7টাই যথেষ্ট। আর যদি মনে করেন আপনি রেসপন্সিভ হবেন, দ্রুত প্রোডাক্ট দিবেন, খরচ ডাজেন্ট ম্যাটার, কাস্টমার ভিয়ার করবে, তাহলে আপনি কি হবেন, বর্ডার হবেন। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। এরপর দেখেন এই ছবিটা দেখেন তো দেখি ভাই, দেখা বুঝেন কিনা। জি স্যার, এটা গতদিন বুঝেছিলেন। সবাই কি ক্লিয়ার? জি।
আগের দিন বুঝাইছেন। এরপর এটা দেখুন তো দেখি। জি স্যার। জি স্যার। এরপর দেখেন সরি আমি এটা আমেরিকায়, ক্লিয়ার না, এক্সকিউজ মি, আমি জি জি এটা ক্লিয়ার না, একটু ক্লিয়ার করেন। আচ্ছা, এখানে দেখেন আপনার এখানে হচ্ছে নাম্বার অফ ফ্যাসিলিটিস, ঠিক আছে? ফিউ মানে কি জি অল্প, একটা বা দুটো। ফর এক্সাম্পল আপনার বাংলাদেশে আপনার মাত্র ফ্যাসিলিটিস বলতে আপনার মনে হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার আছে মাত্র বাংলাদেশে আপনার 7টা। আর মোর হচ্ছে ফর এক্সাম্পল ধরেন আপনার 65টা জেলায় 65টা ডিস্ট্রিবিউশন সেন্টার। আর এদিকে এটা হচ্ছে রেসপন্স টাইম। স্লো, স্লো মানে কি আপনার হাই, হাই মানে কি আপনার রেসপন্স টাইমটা হাই, তার মানে কি আপনার অনেক বেশি সময় লাগে প্রোডাক্ট ডেলিভারি করতে, তার মানে কি আপনি জি স্লো ডেলিভারি করেন। আর জি রেসপন্স জি টাইমটা এদিকে হচ্ছে লো, তার মানে কি আপনি ফাস্ট ডেলিভারি করেন। এখন আপনার যদি নাম্বার অফ ফ্যাসিলিটি হয় ফিউ, ধরেন মাত্র 7টা, তাহলে এই বরাবর যদি যান তার মানে আপনার রেসপন্স টাইমটা কি হাই, তারপরে আপনি স্লো ডেলিভারি দিবেন। কিন্তু এই যে মাত্র ইয়েস 7টা ফ্যাসিলিটি, এর ফলে কি হচ্ছে আপনার সাপ্লাই চেনের খরচ কি কমে আসতেছে না? জি জি তার মানে আপনি কি ইফিশিয়েন্ট ইফিশিয়েন্ট। সাপ্লাই চেন ফলো করছেন। আবার যদি ইয়েস এদিকে হ্যাঁ আসেন আপনার 65টা ফ্যাসিলিটিস ডিস্ট্রিবিউশন সেন্টার, তো এবং এখান থেকে আপনার যে প্রোডাক্ট যদি ডেলিভারি দিতে হয় রেসপন্স টাইমটা কি লো, মানে খুব দ্রুত ফাস্ট আপনার ডেলিভারি দিতে পারতেছেন। কিন্তু এর ফলে কি হচ্ছে আপনার খরচ বেড়ে গেল, আপনি কিন্তু রেসপন্সিভ কাস্টমারকে সঠিক সময়ে সঠিক প্রোডাক্টটা আপনি পৌঁছে দিতে পারছেন। তখন এটাকে আমরা কি বলছি, রেসপন্সিভ সাপ্লাই চেন। কি এখন কি ক্লিয়ার? জি জি ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। এখন দেখেন এই যে আমেরিকা, আপনি একটা দোকান আপনি ব্যবসা করছেন, তাহলে এখানে এই দেখেন এই যে ইয়েলো কালার এটা হচ্ছে ডিসি, ডিসি মানে কি ডিস্ট্রিবিউশন সেন্টার। আর এই যে স্মল স্মল যে মার্ক এটাকে গ্রিন, এটা হচ্ছে কাস্টমার। তাহলে তার কাস্টমারটা কি পুরো আমেরিকায় আছে না ভাই? হোল আমেরিকা। আর মাত্র ডিস্ট্রিবিউশন সেন্টার কয়টা এখানে? মাত্র একটা। একটা একটা। তার প্রোডাক্ট ডেলিভারি দিতে কত সময় লাগে ভাই? অনেক বেশি অনেক সময়। সময় লাগে। 1 উইক, মানে কি 1 সপ্তাহ। দেখেন কি বলছে, হোয়ার ইনভেন্টরি নিডস টু বি ফর এ 1 উইক অর্ডার রেসপন্স টাইম টিপিক্যাল রেজাল্টস 1 ডিস্ট্রিবিউশন সেন্টার। আমার একটা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে যদি কোনো কাস্টমার অর্ডার দেয়, আমার প্রোডাক্টটা পৌঁছে দিতে অ্যাটলিস্ট 1 সপ্তাহ সময় লাগে। তাহলে আমি কি ইফিশিয়েন্ট নাকি রেসপন্সিভ? Efficient. আচ্ছা, এরপর দেখেন এখন ডিস্ট্রিবিউশন সেন্টার কয়টা? এই যে এখানে একটা আর এখানে একটা, টোটাল কয়টা হলো ভাই? দুইটা। 2টা। এখন কতদিন সময় লাগে? 1 সপ্তাহ নাকি 5 দিন? 5 এখন দেখেন কয়টা, 1 2 3 4 5টা ডিস্ট্রিবিউশন সেন্টার। এখন আমার কয়দিন লাগে? 3 দিন। এখন দেখেন 13টা ডিস্ট্রিবিউশন সেন্টার। আমি নেক্সট ডে পরের দিনে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো, আজকে দিলে আগামীকালে ডেলিভারি। এখন দেখেন 26টা, কি বলছি, সেম ডে, ওই দিনে পাবেন। আর যদি একেবারে লাস্ট মনে করেন দোকান বন্ধ করে ফেলবো, বিকাল 5টার সময় অর্ডার দিয়েছেন, তাহলে পরের দিন সকালবেলা পাবেন। তাহলে এখন এই যে 26টা, এটাকে আমরা কি বলবো, রেসপন্সিভ না এফিশিয়েন্ট? রেসপন্সিভ। এফিশিয়েন্ট। আর যখন সরি, একটা ছিল তখন এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট। কি সবাইকে বুঝতে পারছি আমরা? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার আমরা? জি স্যার। জি স্যার আচ্ছা, ক্লিয়ার। তো এখন দেখেন এই যে এখানে একটা বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক ফর গ্লোবাল সাইট লোকেশন। তো এখন দেখেন একটা, আপনি যখন ডিস্ট্রিবিউশন সেন্টার বা কোনো একটা সাইট আপনি যখন ডিজাইন করবেন, তখন আপনার সামনে 4টা স্টেজ। স্টেজ নাম্বার 1 কি, সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। 2 হচ্ছে রিজনাল ফ্যাসিলিটি কনফিগারেশন। 3 হচ্ছে ডিজাইরেবল সাইটস। আর 4 হচ্ছে কি লোকেশন চয়েস। তো আমরা এখন একটা একটা করে যদি দেখি, প্রথমটা আপনি দেখেন, প্রথমে বলা হচ্ছে ডিফাইন এ সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অফ ডিজাইন। ভাই আপনি যখন ব্যবসা শুরু করছেন, প্রথমে একেবারে শুরুতেই আপনি নেটওয়ার্ক ডিজাইন নিয়ে যে ডিসিশনটা নিবেন, সেটা হচ্ছে আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি হবে। আপনি কি ইফিশিয়েন্ট হবেন নাকি রেসপন্সিভ হবেন? কি প্রথম সিদ্ধান্ত কি এটা হবে না ভাই? জি স্যার। জি এখন আপনি যদি ইফিশিয়েন্ট হন তাহলে আপনি একভাবে চিন্তা ভাবনা করবেন, আর আপনি যদি রেসপন্সিভ হন আরেকভাবে চিন্তা ভাবনা করবেন। যেমন আমি সহজ একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন আপনি চিন্তা করতেছেন আপনি একটা ফুটবল টিম কিনছেন, কোথায়? ঢাকা প্রিমিয়ার লিগে। তা এখন আপনি চিন্তা করতেছেন আপনার দল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন হবে। তাহলে আপনি যদি চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করতে হয়, তাহলে সিদ্ধান্তটা কি আগের থেকে নিতে হবে না ভাই? জি স্যার। আগে তুমি নিতে হবে। তা এবং সেখানে কি আপনার অনেক টাকা লাগবে না ভালো একটা টিম করতে গেলে? জি। আবার যদি আপনি চিন্তা করেন না আমি মোটামুটি যাতে প্রিমিয়ার লিগে টিকে থাকতে পারি, রেলিগেটেড মানে কি নিচের দিকে নেমে যেতে না হয়, কোনো মতে টিকে থাকতে পারলে আমি খুশি, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ইফিশিয়েন্ট ডিসিশন নিতে হবে, কম খরচে মোটামুটি একটা ভালো প্লেয়ার কিনলেই চলবে। তা
তাহলে একই রকম ভাবে আপনি যখন সাপ্লাই চেইন ডিজাইনটা করবেন, ফার্স্ট ফেজে আপনার কাজটা হচ্ছে কি, আপনার স্ট্র্যাটেজি ঠিক করা, আপনি কি রেসপন্সিভ হবেন নাকি আপনি ইফিশিয়েন্ট হবেন। সবাইকে আমরা বুঝতে পারছি, আমি ক্লিয়ার? জি স্যার। Yes. যেমন আমি আরেকটু ভেঙে বলি, তুহিন সাহেব, আপনার যদি মনে করেন এখন আপনি যদি এখন সিদ্ধান্ত নেন যে আপনি একজন এলিও, আপনি একজন আর্মি অফিসার হবেন, তা এখন কি সম্ভব ভাই? না স্যার, এখন সম্ভব না। No. এখন সম্ভব না কেন? সমস্যা কি? এটার একটা প্রসেস আছে, আগে থেকে তার একটা প্ল্যান প্রসেসটা হচ্ছে করতে কি, হতো। আপনি যদি এটা প্ল্যানটা কখন করতে হতো, আপনি যখন ম্যাট্রিক At the পাস করছেন beginning ঠিক of the তখন। life. ম্যাট্রিক পাস করে আপনি যখন ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছেন তখন আইএসএসবি তে যে আপনার ভর্তি পরীক্ষা, তো আপনি ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিকের সময় কিন্তু তারা সার্কুলারটা করে। তা এখন যদি চান, কি সম্ভব ভাই? আচ্ছা আর্মি না। বাদ দেন, আপনি যদি চান এখন ডাক্তার হবেন, আমি যদি চাই এখন ইঞ্জিনিয়ার হব, কি পারবো? না স্যার, সম্ভব না। আমার কি করতে হবে? আমি তো সারা জীবন কমার্সে পড়াশোনা করছি, ইঞ্জিনিয়ার হবে এখন আবার ভর্তি হতে হবে কোথায়? ক্লাস 6-এ। জি এরপর আমি সায়েন্স দিব ক্লাস 9-এ, এবার সায়েন্সে ভালো একটা স্কোর করতে হবে, তারপর আবার ইন্টারমিডিয়েটে বিজ্ঞান কলেজে পড়াশোনা করতে হবে, তারপর ওই যে ইঞ্জিনিয়ারিং আপনার একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, তারপর ইঞ্জিনিয়ার হতে পারবো। আদারওয়াইজ কি সম্ভব? না। তাহলে এখন এই সিদ্ধান্তটা আমার কখন নিতে হবে? একেবারে শুরুতে। জি আমি কি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, নাকি আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবো? কি আমি কি ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? জি স্যার। জি। এরপর দেখেন, আপনি দেখেন ফেজ 2। এখন আপনার কি বলা হচ্ছে দেখেন, এরপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ফোরকাস্ট অফ দ্য ডিমান্ড বাই কান্ট্রি অর রিজন। আপনি যে দেশে ব্যবসা করবেন, বা আপনি মনে করেন আপনি ব্যবসা করবেন কোথায়, চিটাগাং বিভাগে, এখানে আপনার ডিমান্ডটা কেমন, ইকোনমিজ অফ স্কেল, তার মানে আপনি কি পরিমাণ প্রোডাক্ট বিক্রি করলে আপনার খরচটা উঠে আসবে। ওইখানকার আপনি একটা দেশের সাথে ব্যবসা করেন, আপনার এক্সচেঞ্জ রেট কোনো রিস্ক আছে কিনা, এক্সচেঞ্জ রেট রিস্কটা কি। মনে করেন আজকে আপনার সাথে আমার চুক্তি হয়েছে, আমি একজন ব্রিটিশ ব্যবসায়ী, আপনি একজন বাংলাদেশি ব্যবসায়ী, চুক্তি কি হয়েছে, আপনার কাছে আমি প্রোডাক্টটা সেল করবো কত, 1 পাউন্ড করে, কখন ডেলিভারি, 1 বছর পরে। তা 1 পাউন্ড আজকের বাজার মূল্য 1 পাউন্ড হচ্ছে 170 টাকা। তা 1 বছর পরে যদি এই দেশটা যদি খুব ভোলাটাইল হয়, ভোলাটাইল মানে কি, এদের কোনো ভরসা নাই, 1 বছর পর যদি এই পাউন্ডের রেট 170 টাকার পরিবর্তে, আপনি তো চিন্তা করতেছেন ভাই একটা প্রোডাক্ট বিক্রি করলে 1 পাউন্ড মানে কি 170 টাকা পাবো, কোনো কারণে যদি আমার কারেন্সিটা ফল করে এবং 1 পাউন্ডের দাম মাত্র 90 টাকা হয়ে যায়, তাহলে আপনার প্রত্যেকটা পাউন্ডে কত টাকা করে লস হবে ভাই? 80 টাকা। 80 টাকা করে লস হবে না? তাহলে আপনি কি এই যে এই রিস্কটাকে আমরা কি বলি, এক্সচেঞ্জ রেট রিস্ক বলি। তাহলে আপনি যখন এমন একটা দেশের সাথে ব্যবসা করবেন যেখানে যুদ্ধ লেগে থাকে, অনিশ্চয়তা থাকে, পলিটিক্যাল আনসার্টেনিটি থাকে, ওদের সাথে ব্যবসা করলে আপনার কিন্তু মাথায় রাখতে হবে আপনার কি রিস্ক আছে, এক্সচেঞ্জ রেট রিস্ক আছে। তারপর ধরেন এখন কি ভাই কেউ কি আপনার সিরিয়ার সাথে ব্যবসা করবে, লেবাননের সাথে ব্যবসা করবে এখন কেউ, বা ধরেন ইরান, বা ধরেন উত্তর কোরিয়া ব্যবসা করবে ভাই এখন কেউ? কেন করবে না? বিকজ পলিটিক্যাল রিস্ক আছে। কেন? সেখানে যুদ্ধ চলতেছে। আপনার যে কোথাও যদি ট্যাক্স ইনসেন্টিভ থাকে, আমি সেখানে আমার নেটওয়ার্কটা ডিজাইন করব। আবার কোথাও মনে করেন এই যে ইম্পোর্ট রেস্ট্রিকশন, এক্সপোর্ট, ভাই আমি যদি চাই আমার প্রোডাক্ট, বাংলাদেশি প্রোডাক্ট আমি কি ইসরায়েলে এক্সপোর্ট করতে পারবো, বা ইসরায়েল থেকে কি কোনো প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবো ভাই? কেন পারবো না? কারণ রেস্ট্রিকশন আছে। কেন রেস্ট্রিকশন? আমরা ইসরায়েলকে একটা দেশ হিসেবে আমরা এখন কনসিডার করি না। এরপর দেখেন নাম্বার লাস্ট কথাটা কি বলছে, আইডেন্টিফাই কম্পিটিটর। আপনি যে ব্যবসা করবেন ওই মার্কেটে আপনার কম্পিটিটর কারা, তাদেরকে খুঁজে বের করুন। সবাইকে আমরা ক্লিয়ার? সেকেন্ড স্টেজে আমাদের কি কাজ করতে হবে? সবাইকে আমরা ক্লিয়ার ভাই? জি। আচ্ছা, এরপর দেখেন আপনার থার্ড ফেজে বলা হচ্ছে সিলেক্ট এ সেট অফ ডিজারেবল পটেনশিয়াল সাইট। একটা হচ্ছে হার্ড ইনফ্রাস্ট্রাকচার, একটা হচ্ছে সফট ইনফ্রাস্ট্রাকচার। এত কথা বলে আপনি দেখেন হার্ড ইনফ্রাস্ট্রাকচার মানে কি, ফ্যাক্টরি, ল্যান্ড, মেশিনারি। যেমন আপনি একটা বিশ্ববিদ্যালয় খুলতে চান, তা এখন এই যে বিশ্ববিদ্যালয়টা আপনি ইউনিভার্সিটিটা খুলতে চান, ইউনিভার্সিটির খুলতে হইলে একটা বিল্ডিং লাগবে, কি লাগবে না ভাই? ল্যান্ড লাগবে, একটা বিল্ডিং লাগবে, টিচারদের একটা কি লাগবে, আপনার অফিস রুম লাগবে, তারপর একটা ক্যাফেটেরিয়া লাগবে, একটা ব্ল্যাকবোর্ড লাগবে, চেয়ার লাগবে, টেবিল লাগবে। এগুলো সবগুলো কি হার্ড ইনফ্রাস্ট্রাকচার। হোয়াট ইজ দিস? হাত দিয়ে বা একটা চেয়ার হাত দিয়ে স্পর্শ করা যায় না? একটা বিল্ডিং হাত দিয়ে স্পর্শ করতে পারেন না? আর অমুক বিশ্ববিদ্যালয়ে টিচাররা বিশ্বমানের, তারা খুব ভালো ক্লাস নেয়। এই যে ভালো ক্লাস নেয়, খুব ভালো ভালো শিক্ষক ভাই, এই যে ভালো ক্লাস, এই যে আমি ক্লাস দিচ্ছি, এটা কি চোখ দিয়ে দেখা যাচ্ছে ভাই?
জি না। মেসি খুব সুন্দর খেলে, খেলে ভালো, দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে খেলাটা, এটিকে একটা সার্ভিস না? জি একটা শ্রমিক সে কি করে, খুব সুন্দরভাবে কাজটা করে দিচ্ছে, তাহলে এটা স্কিল না? এই যে স্কিল, এটা কি ভাই হাত দিয়ে স্পর্শ করা যায়? জি না। তখন এটাকে আমরা কি বলি? সফট ইনফ্রাস্ট্রাকচার। কেমন কথা বুঝতে পারছেন? তার মানে এরপরে আপনি থার্ড ফেজে গিয়ে আপনাকে শুধুমাত্র হার্ড ইনফ্রাস্ট্রাকচার না, আপনার সফট ইনফ্রাস্ট্রাকচার, এই দুটো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। যে আপনি যেখানে ব্যবসা করবেন সেখানে আপনার ফ্যাক্টরি কেমন, ল্যান্ডের ফ্যাসিলিটি আছে কিনা, লেবার অ্যাভেলেবেল কিনা, এরপরে হচ্ছে যে লেবার তাদের কর্মদক্ষতা আছে কিনা, স্কিল ওয়ার্কফোর্স আছে কিনা। এই যে স্কিল, এটাই হচ্ছে কি সফট ইনফ্রাস্ট্রাকচার। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এরপর এই তিনটার উপর ভিত্তি করে আপনার লোকেশনটা চয়েস করবেন, যে আপনার ফ্যাক্টরি কি বাংলাদেশে দিবেন, বা আপনার ফ্যাক্টরিটা কি ঢাকায় দিবেন, চিটাগাঙে দিবেন, গাজীপুরে দিবেন, নাকি নোয়াখালীতে দিবেন, নাকি কক্সবাজারে দিবেন, নাকি ভাসানচরে দিবেন। আমার কথা কি ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পেরেছি ভাইরা? জি স্যার। তো এটা একটা কনভেনশনাল নেটওয়ার্ক, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না, দেখে নিবেন, এটা জীবনেও পরীক্ষা আসবে না। এটা জাস্ট একটা এক্সাম্পল। যেমন ধরেন ভেন্ডর মানে কি সাপ্লায়ার, তারা প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে, সাপ্লায়াররা প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে কাকে? ফ্যাক্টরিকে। এটা পুরোটা হচ্ছে ফ্যাক্টরি। তো এখানে প্রথমে ম্যাটেরিয়ালস গুলো আসছে ফ্যাক্টরিতে, তারা কি করছে? কম্পোনেন্টস গুলো তৈরি করছে ম্যাটেরিয়ালস থেকে, ফাইনালি এটা অ্যাসেম্বলি করছে। অ্যাসেম্বলি মানে কি? প্রোডাক্টটা তৈরি করার পর এটাকে একত্রিত করছে, করার পর এটা কি করছে? ওয়্যার হাউসে রেখে দিছে। এখান থেকে ফিনিশ গুডস তারা ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠিয়ে দিছে। এই ডিসি মানে কি? ডিস্ট্রিবিউশন সেন্টার। এখান থেকে প্রোডাক্ট সরাসরি কাস্টমারের কাছে চলে গেছে, অথবা কাস্টমার স্টোর মানে কি? রিটেলারের কাছে গেছে, ওইখান থেকে কাস্টমার নিয়ে নিছে। এটা জাস্ট একটা এক্সাম্পল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের। সবাইকে আমরা বুঝতে পারছি ভাইরা? জি স্যার। সেম এটাও একটা এক্সাম্পল, দেখে নিবেন, এগুলো জীবনেও পরীক্ষা আসবে না। তো এখানে দেখেন একটা কথা বলা হচ্ছে, দেখেন কি বলা হচ্ছে? নেটওয়ার্ক অপটিমাইজেশন মডেল। তো নেটওয়ার্ক অপটিমাইজেশন মডেল ক্ষেত্রে বলা হচ্ছে, দেখেন যে অ্যালোকেটিং ডিমান্ড টু প্রোডাকশন ফ্যাসিলিটি, আরটা হচ্ছে কি লোকেটিং ফ্যাসিলিটিজ অ্যান্ড অ্যালোকেটিং ক্যাপাসিটি। তো এখানে দেখেন কিছু আপনার অপটিমাইজেশন মডেলটা কি। আপনাদের মনে আছে, আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে সাপ্লাই চেইনের মূল উদ্দেশ্যটা কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো প্রফিট ম্যাক্সিমাইজ করতে হলে, ম্যাক্সিমাইজেশন শব্দের অর্থ কি? বাড়ানো না কমানো ভাই? বাড়ানো। আচ্ছা, তো বাড়াইতে হইলে আপনার কি করতে হবে? খরচ কমাইতে হবে না? জি। তো এখন এই যে খরচগুলো কি? যেমন একটা হচ্ছে ফিক্সড ফ্যাসিলিটি কস্ট। আপনার ফ্যাক্টরি, ওয়্যার হাউস, এগুলো কি ফিক্সড ফ্যাসিলিটি কস্ট না? জি স্যার। ট্রান্সপোর্টেশন কস্টটা কি ফিক্সড কস্ট নাকি এটা ভেরিয়েবল কস্ট? ভেরিয়েবল এটা কস্ট। স্যার ভেরিয়েবল স্যার। তারপর প্রোডাকশন কোয়ালিটি কস্ট। এখন এই প্রোডাকশন কস্টটা কিসের উপর ডিপেন্ড করে? কোয়ালিটি নাকি কোয়ালিটির উপর না? আপনি জি স্যার, তৈরি করবেন quality আইফোন, তাহলে প্রোডাকশন কস্ট কি হবে? বেশি হবে। আপনি বেশি তৈরি হবে। করবেন কি শাওমি, তাহলে কি হবে? কস্টটা কম হবে। কম হবে। আপনি এডুকেশন দিবেন কার মতো? মনে করেন অক্সফোর্ডের মতো, তাহলে আপনার কি এডুকেশন যদি অক্সফোর্ডের মতো দিতে হয়, হার্ভার্ডের মতো দিতে হয়, তাহলে আপনার খরচটা বেশি হবে, ভালো কোয়ালিটির টিচার লাগবে, ফ্যাসিলিটি লাগবে। আবার যদি মনে করেন আপনার পড়াশোনা, আপনার কিভাবে আপনার এডুকেশনটা দিবেন, মনে করেন মোটামুটি একটা ইউনিভার্সিটির মতো, তাহলে খরচটা কমে আসবে। ইনভেন্টরি কস্ট, আপনি যদি ইনভেন্টরি যদি বেশি পরিমাণে রাখেন, তাহলে ইনভেন্টরি ওয়্যার হাউসের পরিমাণ বেশি হবে, খরচটা বেড়ে যাবে। কোঅর্ডিনেশন কস্ট, এখন মনে করেন আপনার 65টা জেলায় 65টা ওয়্যার হাউস, 65টা ফ্যাক্টরি, 65টা ডিস্ট্রিবিউশন সেন্টার, তাহলে এই যে টোটাল 195টা কি? 65টা ফ্যাক্টরি, 65টা ওয়্যার হাউস, 65টা ডিস্ট্রিবিউশন সেন্টার। তাহলে এই 195টা প্রতিষ্ঠানের ভিতর আপনি যখন কমিউনিকেশন করবেন, তাহলে একটা কোঅর্ডিনেশন কস্ট আছে না ভাই? জি স্যার। তাহলে এখন এই প্রত্যেকটা বিষয়ের উপর ডিপেন্ড করবে আপনার খরচ কি কমবে না বাড়বে। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। কোনো ক্লাস বুঝতে কোনো সমস্যা হয়েছে ভাই আজকের? জি না স্যার। না স্যার। না স্যার। ঠিক আছে ভাইরা, ইনশাল্লাহ আপনাদের সাথে তাহলে এই সোমবার, যদি কারো কোনো আপত্তি না থাকে, আমরা সোমবার আবার ক্লাস দিব ইনশাল্লাহ। স্যার একটা পার্সোনাল কোশ্চেন ছিল, একটু খালি যদি ক্লিয়ার করে জি দিতেন। জি, বলুন বলুন, আশরাফুল আলম সাহেব। ইমরান আলী স্যার। ও সরি, ইমরান আলী সাহেব, বলুন প্লিজ। আমি হচ্ছে স্যার একটা বন্ডেড প্রতিষ্ঠানের কমার্শিয়াল ডিপার্টমেন্টে আছি। আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আহ, আমি প্রোডাক্ট ইম্পোর্ট করব, এক্সপোর্ট করব, বায়ার আছে, সাপ্লায়ার আছে, এখানে স্যার বিডা কি ভূমিকা পালন করে? আমি এটা নিয়ে একটু কনফিউজ। দেখেন, এখন এটা একটা লাইভ ক্লাস, আসলে সরকারি প্রতিষ্ঠানগুলো কি কাজ করে না করে, বিডা বলেন, ব্যবসা বলেন,
জি জি বা জি আপনার তো এগুলা প্রত্যেকটাই কি কাজ করে না কাজ করে এগুলো সবগুলো তাদের ওয়েবসাইটে দেখবেন অনেকগুলো লিস্ট আছে। ইভেন আপনি যদি এখন অনলাইনেও সার্চ করেন দ্য পলিসি হ্যাঁ হ্যাঁ হেল্পিং সেটা অফ বিডা আছে। দেখবেন পাই যাবেন। তো জি এখন ওই যে অনেকে বলে না কাজীর গরু কেতাবে আছে, কি কথা বুঝতে পারছেন ব্যাপারটা? জি 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 মানে এইসব ব্যাপারে আসলে পাবলিক প্ল্যাটফর্মে কথা বললেও আসলে বিপদ, আপনারা তো বুঝতেই পারছেন সত্যি কথা জি বলতে। স্যার, জি বুঝতে পারছি। তো এখন ওই যে এইটাই আর কি ব্যাপারটা আর কি কি কাজ করে আর কি সত্যি কথা বলতে। যেমন আমি নিজে ইপি আপনার যে ব্যবসা নিয়ে আমি নিজে কিছু কাজ করেছিলাম, তো জি সেখানে কাজ করতে গিয়ে আমি দেখছি যে আসলে প্রতিবন্ধকতা কাজ করাটাও একটা মুশকিল। বাংলাদেশের ড্রাগ পলিসি নিয়ে একটা কাজ করতে চাইছিলাম এবং কাজ অনেক দূর আগে গেছিলাম, পরে দেখলাম এই কাজটা না করাই ভালো। হ্যাঁ এখন এই কি কাজ করে বা কি না কাজ করে আসলে যদি সবাই যদি মানে সবার জায়গা থেকে একটা হেল্পিং সুন্দর কাজ হ্যান্ড গুলাই করতাম। স্যার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেগুলা হেল্পিং এর জন্য বানানো হয়েছে সেগুলাই মানে মেনলি আমার প্রতিবন্ধকতা। আমার পার্সোনাল ক্ষেত্রে আমি কাজ করতে গিয়ে বা আমি তো আসলে রিসার্চার, আমি তো আপনাদের মতো আসলে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আমি কাজ করার অভিজ্ঞতা নেই, কিন্তু আমাদের রিসার্চারের কাজটা কি যে আপনি রিসার্চ করে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আইডেন্টিফাই করে পলিসি রিকমেন্ডেশন দেওয়া যে আপনারা এটা এইভাবে না করে এইভাবে করলে যারা প্র্যাকটিশনার তাদের জন্য সুবিধা হয়। জি তো তখন আমার ক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন মনে হয়েছে যে কখনো কখনো ওনারা না থাকলে বরঞ্চ মনে হয় কাজটা আর ভালো মতো ভালো করতে হইতো। পারতো। জি কি বুঝতে জি পারছেন স্যার, ব্যাপারটা? মানে জি এটা আমার জি পার্সোনাল অপিনিয়ন। ব্যক্তি জি স্বাধীনতা তো আছে, আর জি আর এই বিষয়ে না কথা বলাই মনে হয় বেটার আর কি, জি বুঝছেন? স্যার, জি জি তো থ্যাংক ঠিক ইউ। আছে মনির ভাই আপনি কি আছেন? জি জি, দেখা হবে ইনশাল্লাহ সোমবারে। সোমবারে ইনশাল্লাহ। ওকে, জি জি আর কালকে তো জয়েন করবে জি অনেকেই। স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনারা এই শিটগুলো কিন্তু পড়ে নেবেন, আমরা শিটগুলো যেগুলো শেয়ার করতেছি এগুলো সাথে সাথে ক্লাসের সাথে সাথে একটু দেখে নেবেন। হঠাৎ এক্সামের জি আগে সব দেখবেন আর এর আগ পর্যন্ত কিছুই দেখবেন না, তাইলে কিন্তু আপনার আসলে পরিস্থিতিটা ভালো হবে না। এখন যদি আপনি পড়াশোনা করেন তাহলে এই যে নেক্সট ক্লাসে কিন্তু কিছু কোশ্চেনও করতে পারবেন, যে আমি এই ক্লাসে বুঝছিলাম পরে আবার শিট দেখলাম এরপরে কিছু কনফিউশন, তো এটা কি, এইভাবেও কিন্তু আপনার জন্য প্রিপারেশনটা খুবই ভালো হবে। তো আপনারা যদি একদম মানে শুধুই ক্লাসে থাকেন, শীট টিট কিছু না দেখেন, বা একটু এই জাতীয় কেস স্টাডি গুলো ইউটিউবে বা বিভিন্ন ভাবে একটু নিজেদেরকে একটু ঝালাই না করেন, তাহলে প্র্যাকটিক্যালি আপনারা আসলে অতটা ট্যালেন্টেড হইতে পারবেন না, কাজেও লাগবে না। আশা করি মনে হয় বুঝতে পারছেন। জি ওকে ওকে, থ্যাংক ইউ। এনি জি কোশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।